ভূতবাগানের কথা মাথায় আজকের গল্প রামপদ চৌধুরীর লেখা পোস্ট মর্টেম। সকালবেলাতেই সতীশবাবুর ঘুম ভেঙে গেল। আসলে ভোরের দিকে ইদানিং ঘুমটা পাতলা হয়, কেমন একটা আচ্ছন্ন ভাব নিয়ে পড়ে থাকেন। জানলার দিকে মাথা, বেশ ফুরফুরে বাতাস আসে ভোরের দিকে। এই না ঘুম না জাগা, বাতাস, মাথা, সময়টুকু বিছনায় পড়ে থাকা সতীশবাবুর কাছে এক উপাদেয় বিলাস। ঠুংঠাং বাসনের আওয়াজ, দরজা খোলা, কোথাও গয়লার ডাক, সবই কানে আসে, কিন্তু তেমন স্পষ্ট নয়। তাই ঘুম জড়ানো চোখ বুজেই থাকেন। আজকের দিনটা ব্যতিক্রম। বিস্ময়ে চোখ মেললেন, কান পেতে একটু অনুধাবন করার চেষ্টা করলেন। তারপর বললেন, কি ব্যাপার বলো তো? বেশ জোরে জোরে কাছেই কোথাও দরজায় ধাক্কা দিচ্ছিল কেউ। কোন বাড়িতে কে জানে। সতীশবাবু একটু বিরক্তি হচ্ছিলেন। মানুষগুলো আজব, কেউ কারো সুখ, কেউ কারো সুবিধা দেখে না, কেউ অন্যের কথা ভাবেও না। ঘরে তখন আলো ফুটেছে। সতীশবাবু তাকিয়ে দেখলেন স্ত্রী কখন বিছনা ছেড়ে উঠে গেছে। কাকে প্রশ্ন করছিল তবে? নিজেরই হাসি পেল। আর ঠিক তখনই একটি মেয়েলি গলায় চিৎকার, ডুকরে কেঁদে ওঠা। স্ত্রী অনেক ভোরে ওঠে, সংসারের কাজকর্ম। সতীশবাবু দেখলেন স্ত্রী ছুটে এসে মাথার কাছে জানলায় উঁকি দিতে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? স্ত্রী চিন্তিত মুখে বললেন, কি জানি। ব্যাস, তারপর অনেকক্ষণ আর কিছু জানাও যায়নি। কৌতূহল চাপা পড়ে গিয়েছিল। বাসন মাজার ঝি এসে খবর দিল, শুনেছেন বৌদি, লালবাড়ির একতলার বাবু গলায় দড়ি দিয়েছে। সতীশবাবু চমকে উঠলেন। গলায় দড়ি দিয়েছে? স্ত্রী বলে উঠল, সে কি? ইস! অবিশ্বাস সুর। ঠিক শুনেছিস। তারপর মেয়েটাকে প্রশ্ন করে বসল, কেন? কি জানি বাবু, কত লোক, কত পুলিশ। সতীশবাবু জামায় মাথা গলিয়ে বেরিয়ে গেলেন। যেতে যেতে চিন্তিত মুখে বললেন, শেষে ধনঞ্জয়বাবু। অবাক করার মতোই ঘটনা। লোকটা মধ্যবয়সী, গলায় দড়ি দিয়ে মরেছে। যতক্ষণ না একটা মানুষ মরছে, সে মৃতপ্রায় হয়ে আছে কি না কেউ জানতে চায় না। গলায় দড়ি দিয়ে মরলেই হাজার প্রশ্ন, কেন কেন? সতীশবাবু সংকোচের পায়ে এদিক ওদিক তাকাতে তাকাতে এগোলেন। দোতলার বারান্দা থেকে ব্যানার্জিবাবু হাঁকলেন, এই যে। সতীশবাবু ঘাড় তুলে তাকাতেই হাত দেখিয়ে থামতে বললেন, অর্থাৎ আমিও আসছি। সতীশবাবু তখনই দেখতে পেয়েছেন গলির মোড়ে ছোট্ট একটা জটলা। পাড়ার দু চারজন, কয়েকটা ট্রাউজার পরা অল্প বয়সী ছেলে, বাজারের থলি হাতে ঝি চাকর, একজন হাতে একটা কেরোসিনের টিন। ব্যানার্জিবাবু নেমে এলেন, চাপা গলায় বললেন, শুনলেন কিছু? কি ব্যাপার বুঝতেই পারছি না। সতীশবাবু উত্তরের বদলে প্রশ্ন করলেন, মারা গেছেন নাকি? না না, ইনস্ট্যান্ট ডেট, গলায় দড়ি, বুঝলেন না? এসব কেস স্লিপিং পিল হলে তবু অনেক সময়। সতীশবাবু মুখে একটা দুঃখের আওয়াজ করলেন।
তারপর সমবেদনার গলায় বললেন, এত খারাপ লাগছে, এই গতকাল আমার সঙ্গে দেখা হলো, ওষুধ আনতে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করলাম। ব্যানার্জিবাবু বিষণ্ণ হাসলেন। সত্যি দুবেলায় দেখছি, কথা বলছি, কোনোদিন মনেও হয়নি এই লোক এমন একটা কাণ্ড করে বসবে। সতীশবাবু দীর্ঘশ্বাস পেলেন। কার যে কখন কি হয়। দিব্যি সুস্থ লোক, হাসছেন, গল্প করছেন, অফিস যাচ্ছেন। ব্যানার্জিবাবু বললেন, এই সুইসাইড জিনিসটা আজকাল এত বেড়ে গেছে, আসলে এক ধরনের লুনেসি, পাগলামো ছাড়া কি বলবেন। সতীশবাবু বিষণ্ণ হাসি হেসে বললেন, আমি তা অবশ্য মনে করি না। আসলে কার যে কখন কোথায় লাগে, কোন ব্যাপারটা কত অসহ্য হয়ে ওঠে, আমাদের কারো তো অভিজ্ঞতা নেই। চমকে দুজনেই ফিরে তাকালেন। পাড়ারই একটি ছেলে, বেশ ঠ্যাঙা, ফুল প্যান্টের জন্যে আরও, সে পিছনে পিছনে আসছিল, লক্ষ্য করেননি। সতীশবাবু আর ব্যানার্জিবাবু কাছে এরা এখনও ছোকরা, কারণ ওরা এখনও ফুল প্যান্ট বলেন, ট্রাউজার্স মুখ দিয়ে বেরোয় না। এই বয়সের ছেলেগুলোর কেমন যেন একটা লুকোনো রেষারেষি আছে মনে, পছন্দ করতে নাই পারেন। ওই হাঁটার ভঙ্গি, শার্টের ডিজাইন, আচমকা পাশ থেকে পিছন থেকে কথা বলা, কোনোটাই ওদের ধাতে নেই, ছিলও না। অভব্যতা বলতে যা বোঝায়। ছেলেটার নাম সঞ্জয়, চেনেন? রাহাদের বাড়ির ছেলে। ফিরে তাকাতেই সঞ্জয় আবার বলল, লোকে বলে বোকামি, কেউ বলে পাগল। লোকটার পজিশনে গিয়ে কেউ তো বিচার করে না, কি বলে? ওরা দুজনেই কথা যাতে না বাড়ে সেজন্য বললেন, তা ঠিক। বলেই স্পিড বাড়ালেন। এসে পৌঁছলেন জটলার কাছে। সুমন্তবাবু একটা নামি প্রাইভেট ফার্মে বড় অফিসার। ফুটফুটে সাদা পায়জামা, ঋণের বিজ্ঞাপনের মতন সাদা পাঞ্জাবি, পায়ে দামি নকশা প্যাচ, কোলাপুরি চটি, হাতে সিগার। ওদের দেখে বললেন, পুলিশ এসেছে শুনলাম। ব্যানার্জির বাবুর সঙ্গে ওর আলাপ আছে। সতীশবাবু একটু এড়িয়ে চলেন, বোধহয় সুমন্তবাবুর পদমর্যাদার জন্যেই। বাড়িতে ইনভার্টার আছে সুমন্তবাবুর। লোডশেডিং হলে দুখানা ঘরের জানলা থেকে জ্যোৎস্না ঠিকরে পড়ে। সতীশবাবু সাধারণ। সুমন্তবাবু আলগা আঙুলে ধরা চুরুটের ছাই সামলাতে সামলাতে, অর্থাৎ যাতে ঝরে না পড়ে সে বিষয়ে সচেতন হয়ে ফিসফিস স্বরে বললেন, কি হতে পারে? ক্যান ইউ গেস? ব্যানার্জিবাবু বললেন, দেখে তো মনে হতো খুব সুখী পরিবার। সুমন্তবাবুর উপস্থিতিতে সতীশবাবু একটু সংকোচ বোধ করছিলেন, একটু বাঁধো বাঁধো ঠেকছিল, ভালো আলাপ নেই বলে। তবু বললেন, না না, সেসব কিছু মনে হয় না। আমি তো কালও গল্প করেছি ফুটপাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আগে ওর বাড়িতেও গিয়েছি। ব্যানার্জিবাবু বলে হাসলেন, আহ, সে যদি বলেন নো ওয়ান ইজ হ্যাপি, তা বলে কি সবাই সুইসাইড করে বসবে? সেই সঞ্জয় ছোকরা যে সে এইখানে এসে জুটেছে, কেউ লক্ষ্য করেনি। পিছন থেকে সে বলল, কে কতখানি আনহ্যাপি তার থার্মোমিটার তো আমাদের কাছে নেই। সুমন্তবাবু হেসে ফেললেন, বেশ শব্দ করেই। তারপর সবাই শকচকিতে ওর দিকে তাকিয়ে দেখে ব্রেক টেনে হাসিটা বন্ধ করে, আর ভিতরে ভিতরে সঞ্জয়ের উপর রেগেও গেলেন।
এ সময় ওই থমথম পরিবেশ, ওরকম একটা হাসির কথা বলা ঠিক না। ব্যানার্জিবাবুই কথাটা বললেন। ওসব কিছু নয়, সুইসাইড করলেই ঘর সংসারের কথা ভাবতে যাওয়া বোকামি। সতীশবাবু সায় দিলেন, ঠিক বলেছেন। আরে মশাই, আত্মহত্যা করার হাজারটা কারণ থাকে। সতীশবাবু ভিড়ের মধ্যে ততক্ষণ দত্তকে দেখতে পেয়েছেন। একসঙ্গে তাস খেলতেন। এখন আর ওসব পাট উঠে গেছে লোডশেডিংয়ের উৎপাতে। দত্তকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, কিছু শুনলেন? না, বোঝা যাচ্ছে না। ওসি বেরোলে যদি জানা যায়। চিঠিপিটি যদি কিছু লিখে গিয়ে রেখে থাকে। ওদের চাকরটা নাকি বলেছে সকালে উঠে ওর স্ত্রী। পাশ থেকে একজন বলল, সেরকম কিছু কান্নাকাটি কিন্তু শুনছি না। সতীশবাবুর সর্বাঙ্গ জ্বলে গেল। বেশ ক্রুদ্ধ ভুরু তুলে তাকালেন তার দিকে, কোনো কথা বললেন না। দত্তকে ফিসফিস করে বললেন, একটা লোককে জাজ করা এতই সহজ? কান্নাকাটি শুনছি না। এখন ওদের কত রকম ভয়, কত রকম ঝামেলা। এখন ওকে সন্তুষ্ট করার জন্য বউকে ইনিয়ে বিনিয়ে কাঁদতে হবে? নুইসেন্স। বলে ফেলেই নুইসেন্স বলতে চেয়েছেন না ননসেন্স ভেবে দেখলেন। দত্ত হাসলেন, তারপর বললেন, তাছাড়া স্ত্রী তো কান্নাকাটির পার্টি নয়। স্লিভলেস ব্লাউজ পরেন, একটা ফ্যাশন দুস্তর। দত্ত বন্ধু লোক, তার মুখেও এ ধরনের কথা সতীশবাবুর ভালো লাগল না। মনে মনে ভাবলেন, শালা কি পৃথিবী! একটা লোক গলায় দড়ি দিয়ে মরেছে, বউটার মাথায় আকাশ ভেঙে পড়ল, কোথায় সহানুভূতি পাবে তা নয়, বউটাকেই প্রথমে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সতীশবাবু আবার ব্যানার্জির কাছেই ফিরে গেলেন। সুমন্তবাবু তখনও দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যেই আরও দু একজন জুটেছে। কে একজন সতীশবাবুকে চেনেন না, হাত পা নেড়ে বলছেন, আমার যদ্দূর মনে হয় অফিসের ব্যাপার। ওর অফিসের এক ভদ্রলোক আমার চেনা, বলেছিলেন ওর ওপরওয়ালা কি একটা ইনসাল্ট করেছিলেন। সে অবশ্য অনেক আগের কথা। সুমন্তবাবু চুরুটের ছাই ছেড়ে বললেন, ইনসাল্টেড হলেই সুইসাইড করতে হবে, এ কেমন কথা? তাছাড়া এতদিন বাদে তো আর। ব্যানার্জিবাবু বললেন, তা অবশ্য ঠিক, তখনই তো সুইসাইড করতে পারতেন। আর একজন ফোড়ন কাটল, স্লিপিং পিল খেয়ে থাকলে গলায় দড়ি। আজকালকার দিনে এই শিক্ষিত মানুষগুলো। সুমন্তবাবু বললেন, না, সে কথা বলতে পারেন না। গলায় দড়ি জিনিসটার মধ্যে একটা ফিগারেটিভ জিনিস আছে। আবার অভিমান থেকে লিটারালি গলায় দড়ি দেওয়ার টেন্ডেন্সি হতে পারে, টু মেক ইট সামথিং ড্রামেটিক। সতীশবাবু বললেন, যে কোনো সুইসাইড কিন্তু যে কোনো একজনকে অথবা একাধিক ব্যক্তিত্বে অ্যাকিউজ করা। ব্যানার্জিবাবু বলে উঠলেন, বাহ, তা কেন হবে? চিঠি লিখে সে কথা বলে গেলে অবশ্য অস্বীকার করা যাবে না। তবে জীবনে বীতস্পৃহ হয়েও কেউ কেউ আত্মহত্যা করে, সেটাই বেশি। সুমন্তবাবু বললেন। দত্ত কখন এ দলে এসে হাজির হয়েছে সতীশবাবু লক্ষ্য করেননি। লক্ষ্য করলেন তার কথা শুনে। দত্ত বলে উঠল, কিছু লিখে না রেখে গেলেই কাউকে অ্যাকিউজ করা হয় না। যেখানে লিখে রাখা মানে নিজেরই লজ্জা বা অপমান। সুমন্তবাবু চুরুটে টান দিয়ে বললেন, মরেই যখন যাচ্ছে তখন আবার লজ্জা বা অপমানের কথা কি কেউ ভাবে নাকি? ব্যানার্জিবাবু আপত্তি করলেন, সে কি কথা বলছেন? মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কি শেষ হয়ে যায়? তার পরের কথাও তো মানুষ ভাবে। কে সায় দিয়ে বলল, পরের কথাই বেশি ভাবে। অভাবে দারিদ্র্যে কত লোক তো সুইসাইড করে, এমনকি প্ল্যান করে বউ ছেলে মেয়ে সকলকে নিয়ে।
তাহলে চুরি ডাকাতি করে তাদের টাকা এনে দিয়েও তো সুইসাইড করতে পারত। আসলে সে সময় কি আর কত ভাবনা চিন্তা করার মতন অবস্থা থাকে। কে একজন বলল। সতীশবাবু তাকালেন তার দিকে, সায় দিয়ে মাথাও নাড়লেন। তারপর হঠাৎ বলে বসলেন, আমার কিন্তু মনে হয় সুইসাইডও এক ধরনের প্রতিবাদ। প্রতিবাদ? প্রোটেস্ট? সুমন্তবাবু হেসে উঠলেন। এই চুরুটখোর লোকটা ভালো চাকরি করে, ভালো মাইনে পায়, গাড়ি আছে, সেজন্যই যেন মাটি না ছুঁয়ে 2 ইঞ্চি ওপরে ভেসে ভেসে হেঁটে বেড়ায়। ভাবখানা এমন যেন হাঁটা অভ্যাস নেই, আর কথা বলার ধরন মনে হয় যে ওর কাছেই শোনবার জন্য সবাই উন্মুখ হয়ে আছে, অথচ লোকটার সাধারণ বুদ্ধি ততটাই কম। একটা সহজ কথা ঠিক ধরতে পারে না, বুঝতেও পারে না। সতীশবাবুর তাই জিদ চেপে গেল। বললেন, হ্যাঁ তাই, প্রোটেস্ট যে কোনো লোকের বিরুদ্ধে হতে পারে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। ব্যানার্জিবাবু দুপক্ষ রাখার মতন করে বললেন, হ্যাঁ, হতেও পারে। যেমন অভিমান হলে বা রাগ হলে, ইনস্ট্যান্টলি হলেও অনেক সময়। সতীশবাবু বললেন, সেগুলোও প্রতিবাদ। আইনের বিরুদ্ধে হতে পারে, আবার ভগবানের বিরুদ্ধেও। সকলে হেসে উঠল, যেন হাসিরই কথা। সতীশবাবু দমে গেলেন। মনে মনে ভাবলেন, এই সহজ কথাটা এরা বুঝল না কেন। দত্ত কৌতুকের স্বরে বললেন, তাহলে পাড়া প্রতিবেশীদের বিরুদ্ধ হতে পারে, কি বলো? বলে হাসলেন। ব্যানার্জিবাবু বললেন, দেখবেন মশাই, শেষে আমাদের জড়াবেন না যেন। এই সময়ে ওসি ভদ্রলোক বেরিয়ে এলেন, সঙ্গে একজন কনস্টেবল। সবাই হুমড়ি খেয়ে পড়ল। ওসি বললেন, এই যে আপনারা রয়েছেন, দুজন কেউ আসুন তো। অমনি সুমন্তবাবু বলে বসলেন, আমার তো আবার ট্রাঙ্কল আসার কথা, বুক করে রেখেছি দিল্লিতে। ব্যানার্জিবাবু বললেন, বাজার যেতে হবে। দত্ত বললেন, আমার আবার 8টায় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হয়। আসলে এইসব কারণেই তো কেউ ভিতরে ঢোকেনি, যদিও সবারই চাপা কৌতূহল ভিতর সম্পর্কে। ধনঞ্জয়বাবু লাশ কি নামানো হয়েছে, নাকি এখনো ঝুলছে? ওর স্ত্রীর মুখখানা এখন কীরকম? সত্যি কি খুব দুঃখ পেয়েছে? কিসের দুঃখ? স্বামী আত্মহত্যা করেছে বলে, নাকি ওর ওপর অভিমান বসেই সুসাইড করেছে বলে? হাজারো প্রশ্ন। সবাই আর্জি করছে। ওসি সতীশবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি চলুন। সতীশবাবু সকলের মুখের দিকে তাকালেন, একটু বিভ্রান্ত বোধ করলেন। আবার কি ঝামেলায় পড়লাম। মুখের ভাবখানা এরকম করে অসহায়ের মতো বললেন, চলুন। আসলে কোনো একটা অজুহাত চট করে ওর মাথায় এলো না। সুমন্তবাবু, ব্যানার্জিবাবু, দত্তবাবু সকলেই দুপা করে পিছিয়ে যাচ্ছিল, যেন চলেই যাচ্ছে। সতীশবাবু রাজি হয়েছেন দেখেই সকলে থেমে দাঁড়ালো। সুমন্তবাবু 1 পা এগিয়ে এলেন, ওসিকে প্রশ্ন করলেন, কোনো চিঠিপিটি রেখে গেছেন? ব্যানার্জিবাবু বললেন, কিছু জানতে পারলেন? দত্ত বললেন, আমাদের অফিসের এক ভদ্রলোক, কেউ সন্দেহই করেনি, ভেতরে ভেতরে ধার দেনায় ডুবে গিয়েছিল, শেষে 12তলা থেকে লাফিয়ে। ব্যানার্জিবাবু বলে উঠলেন, ইস, যেন 12তলা থেকে লাফিয়ে পড়া লোকটার থতলানোর দেহটা রক্ত মাংস চোখের সামনে দেখতে পাচ্ছেন। সুমন্তবাবু হাসলেন। ওর মতে এটা বোধহয় কাবলিওয়ালার বিরুদ্ধে প্রোটেস্ট। সতীশবাবু একবার ফিরে তাকালেন, উত্তর দিলেন না। দত্ত বললেন, সুইসাইডের কোনো নিয়ম আছে নাকি? পরীক্ষায় ফেল করলেও তো সুইসাইড করে। ব্যানার্জিবাবু বললেন, সেই জন্যই তো বলে টেম্পোরারি ইনস্যানিটি। আপনার কি মনে হচ্ছে? ওসিকে সুমন্তবাবু আবার প্রশ্ন করল, আর ওসি বিরক্ত মুখে ফিরে তাকিয়ে সুমন্তবাবুর সাদা ফুটফুটে পাঞ্জাবি পাজামা, আঙুরের ডগায় চুরুট এবং ভারিক্কি চেহারা দেখেই মুখে হাসি আনলেন।
বললেন, কি জানি, কিছুই তো পেলাম না, বাড়ির লোকও কিছু বলতে পারছে না। একটি লোক এগিয়ে এলো। মামলা মোকদ্দমা ব্যাপার নয় তো, আমি কিন্তু ওকে সেই দিন আলিপুর কোর্টে দেখলাম, উকিলের পিছনে পিছনে যাচ্ছিলেন। ওসি তার দিকে তাকালেন, কিছু বললেন না, কোনো কৌতূহলও দেখালেন না, শুধু সতীশবাবুকে বললেন, চলুন। ওসি আর সতীশবাবু ভিতরে ঢুকে গেলেন। তা দেখে আরও দুজন তাদের পিছনে পিছনে গেল। বোধহয় নিজের চোখে লাশটা একবার দেখবার লোক, কিংবা ধনঞ্জয়বাবুর স্ত্রী যথেষ্ট শোক হয়েছে কিনা দেখে আসার জন্য। পাড়ার কে একজন ফিসফিস করে পাশের লোকে বলল, একদিন কিন্তু দেখেছি, খুব বৃষ্টি, ট্যাক্সিতে আসছিলেন। পাশের লোকটি বললেন, তাতে কি হয়েছে? না মানে, এক মহিলাও ছিলেন, স্ত্রী নয়। তখন একটি মেয়ে, নোংরা শাড়ি, পায়ে কাদা, ধনঞ্জয়বাবুদের কাজের লোক, বেরিয়ে বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজল। কে একজন বলল, ওই তো, ওদের বাড়িতেই কাজ করে, ঠিকই ঝি, জিজ্ঞেস করুন না। ব্যানার্জিবাবু ডাকলেন মেয়েটিকে। মেয়েটি এগিয়ে এলো। আমায়? হ্যাঁ হ্যাঁ, সেই ফুল প্যান্ট, ছোট শার্ট, রাহাদের ছেলেটা এগিয়ে এলো। বললে, কি হয়েছে বাবুর? তা কি করে জানবো গো বাবু? কাঁদো কাঁদো মুখে মেয়েটি বলল। আমি তো এসেছি একটুক্ষণ আগে, এসে দেখি হুলস্থুলো চলছে। সুমন্তবাবু রাশভারী গলায় বললেন, কিছু ঝগড়াঝাটি হয়েছিল? তা কি করে জানবো গো? আমি কি রেতে ওদের ঘরে শুই? একটু থেমে বললেন, দুটো বাসন গায়ে গায়ে থাকলে ঠুংঠাং করে, আর পতি-পত্নী থাকলে হবে নি? তাহলে গলায় দড়ি দেয় কেউ? ব্যানার্জিবাবু আবার কি জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তার আগেই মেয়েটা বলে বসল, পথ ছাড়েন দেখি, কি বলতে কি বলবো, পুলিশ আছে, গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করেন না। বলে ভিড়ের ভেতর দিয়ে দপ দপ করে পা ফেলে এগিয়ে গেলেন। একটা বছর পাঁচেকের বাচ্চা ছেলেকে দেখে তার হাতখানা ধরে পিঠে একটা বেদম চড় কষিয়ে দিল, তারপর আরও দুটো, তারপর ঠেলে দিয়ে বললে, কেন এসেছিস? যা ঘরে যা। কাছে বস্তিটায় মেয়েটা থাকে। ভিড় দেখে 5 বছরের ছেলেটাও ঘর থেকে চলে এসেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে, ফিরে তাকাতে তাকাতে, চোখে হাতের মুঠো ঘষতে ঘষতে চলে যাচ্ছিল। মেয়েটা মানে ছেলেটার মা চেঁচিয়ে বলল, বাবুদের মতন হুজুগ দেখতে এসেছেন, মেয়েরে পিঠে চামড়া তুলে নেব তোর। সুমন্তবাবু পিঠে হাত দিলেন, পিঠ চুল করলেন বোধ হয়। কথাটা সবারই গায়ে লাগলো। সবাই ভাব দেখালো যেন শুনতে পায়নি কিংবা বুঝতে পারেনি। সুমন্তবাবু বোধহয় অস্বস্তি কাটাবার জন্যে বললেন, এই এক ধরনের এসকেপিস্ট মেন্টালিটি, এই সুইসাইড। পাশ থেকে কে একজন বললেন, আসলে এসব লোক একটু কাপুরুষ হয়, জীবনে ফেস করতে ভয় পায়। পরে জীবনে সবই তো আছে, ভালো মন্দ, বিপদ আপদ, সুখ দুঃখ, শুধু ফেস করার দরকার, ফাইট ইট। কে একজন রসিকতা করে করলেন, জীবন যুদ্ধ। রাহা ছেলেটি ঠাট্টার ঢঙে বললেন, হ্যাঁ, বিপ্লবী হতে হয়। আমরা সকলেই তো বিপ্লব করছি, অথচ এই কাপুরুষগুলো। সুমন্তবাবু আর ব্যানার্জিবাবু সরে যাচ্ছিলেন। এইসব ছেলে ছোকরাগুলো সম্ভ্রম রেখে কথা বলতে জানে না, আনকালচার্ড হলে যা হয়। আসলে এসকেপিস্ট ব্যাপারটা জানেই না। চলুন চলুন। সুমন্তবাবু ব্যানার্জিবাবুকে শুধোলেন। কে একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, যার বাজে সে বোঝে, কার কোথায় কষ্ট, কতখানি কষ্ট, তা কি আমরা বুঝি? ঠিক তখনই ওসি আবার বেরিয়ে এলো, পিছনে পিছনে সতীশবাবু আর দত্তবাবু। ওরা সতীশবাবু আর দত্তকে ঘিরে ধরলেন। ওসি বললেন, ভ্যানটা এখনও এলো না, পোস্টমর্টম হবে, দেরি করলে
আজ আর ডেড বডি দেওয়াই যাবে না। এই সময়ে একজন সাব ইন্সপেক্টর এসে হাজির হলো। খাকি পোশাক দেখেই ভিড় দুফাক হয়ে রাস্তা দিল। লাহিড়ী, তুমি থাকো, আমি চললাম। ওসি বললেন। চলে গেল। লাহিড়ী গট গট করে বাড়ির ভেতর ঢুকল। ব্যানার্জিবাবু সতীশবাবুকে প্রশ্ন করলেন। কিছু শুনলেন? সুমন্তবাবু দত্তকে বললেন, সুইসাইড তো। কে একজন বলল, তাহলে পোস্টমর্টম কেন? সুমন্তবাবু তার দিকে ফিরে তাকিয়ে হেসে ফেললেন। ওটাই নিয়ম। সতীশবাবুকে খুব বিষণ্ণ দেখালো। দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, ধনঞ্জয়বাবুর স্ত্রীর মুখের দিকে তাকানো যাচ্ছে না। পাথর, একেবারে পাথর হয়ে গেছে। দত্ত কার সঙ্গে যেন চোখাচোখি করে চোখ টিপল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, খুব শখ পেয়েছে, পাবারই কথা। সতীশবাবুর দিকে ফিরে তাকালো দত্ত। বলল, কিন্তু দেখলেন চাকরটা চায়ের কাপ নামালো, ওর স্ত্রী কেমন কাপটা নিয়ে চায়ে চুমুক দিল। সতীশবাবু বললেন, উনি কি আর জেনে শুনে করলেন? ও তো যন্ত্রের মতো, দেখে বোঝাই যাচ্ছিল উনি যেন ওনার মধ্যে নেই। দত্ত বলল, শাড়িটা লক্ষ্য করেছেন? না তো, কেন? সতীশবাবু অবাক হলেন। দত্ত বলল, রাতে পড়ে শুলে তো কুঁচকে থাকার কথা। সতীশবাবু বিরক্ত হলেন। তোমার কি দেখে মনে হলো পাট ভাঙা শাড়ি পরেছেন? না, তা নয়, তবুও। তারপর হঠাৎ প্রশ্ন করল, আপনি যে বলছিলেন দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনেছেন? রাহা ছেলেটা বলল, আমি কিন্তু শুনলাম পাড়ার লোকেদের বিরুদ্ধে কী সব লিখে রেখে গেছেন। কে কে বলল? সুমন্তবাবু বলে উঠলেন। ছেলেটা বলল, ওসি যাবার সময় নাকি কাকে বলেছে। বলেই সেখান থেকে চলে যেতে যেতে শব্দ করে অট্টহাসি হেসে উঠল। সকলেই বুঝল আসলে রসিকতা। রেগে গেল। সুমন্তবাবু বললেন, যত সব রকবাজ। ব্যানার্জিবাবু বললেন, এমন একটা সিরিয়াস ব্যাপার রসিকতা আসে কি করে? বুঝি না বাবা। এই সময় হর্ন শোনা গেল। কে বলে উঠল, ভ্যান এসে গেছে। দুজন কনস্টেবল, দুজন মুদ্দফরাজ। এসআই ভদ্রলোক ভিতরে চলে গেলেন, তার পিছনে পিছনে ওরাও। বাইরে সকলেই উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল ধনঞ্জয়বাবু বাড়িটার দিকে। কেউ কোনো কথা বলল না, চুপচাপ। এখনই তো ডেড বডি বের করে আনবে। সবাই উৎসুক চোখে অপেক্ষা করল। আর তখনই তীব্র কান্নার শব্দ ভেসে এলো, 2-3টি কান্না। সতীশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ধনঞ্জয়বাবুর মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না। ওইটুকু একটা মেয়ে। দত্ত বলল, ও মা, বুড়িমা তো পাথর। সুমন্তবাবু বললেন, ওরাই কাঁদছে। মুদ্দফরাজ দুজনে প্রথমে বেরিয়ে এলো একটা স্ট্রাচের বয়ে নিয়ে। স্ট্রাচারে ধনঞ্জয়বাবুর ডেড বডি, চাদরে ঢাকা। ব্যানার্জিবাবু বললেন, ছেলেটা রমেন? সতীশবাবু বললেন, সে ছোটাছুটি করছে পোস্টমর্টম যাতে না হয়। কেন? 2-3 জন বলে উঠল। দত্ত বললেন, আবার কাটা ছেঁড়া কে চায় বলুন? ও তাই বলুন। সতীশবাবু বললেন, ইনফ্লুয়েন্স থাকলে হয়। ব্যানার্জিবাবু দুঃখের হাসি আসলেন। কি ঝামেলা! দুঃখ করারও সময় নেই ছেলেটার, শোক করার উপায় নেই। বাপ মারা গেছে, এইভাবে মারা গেছে, এখন ঝামেলা সামলাও। ডেড বডির মুখ ঢাকা, তবু সবাই ঘাড় উঁচিয়ে এমনভাবে তাকালো যেন মুখটা দেখা যাচ্ছে। কনস্টেবল আর এসআই বেরিয়ে এলো বেশ খানিকটা পরে। ওদের পিছনে পিছনে শুধু ধনঞ্জয়বাবুর বাচ্চা মেয়েটি। কে একজন ওদেরই আত্মীয় বোধ হয়, মেয়েটাকে 2 হাতে জোর করে আটকালো, ফিরিয়ে নিয়ে গেল। এখন আর বুড়িমার কান্না শোনা যাচ্ছে না, সব চুপচাপ। পুলিশ চলে গেল, ভ্যানে গিয়ে উঠল। স্টার্ট দেওয়ার আওয়াজ, হর্ন শব্দ করে চলে গেল। ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না।
সুমন্তবাবু বললেন। ব্যানার্জিবাবু বললেন, সতীশবাবু বললেন, চলি, বাজার যেতে হবে। দত্ত বললেন, অফিস আছে। একে একে সকলেই যে যার পথ নিলেন। কারো মনে যেন শান্তি নেই। রাহাদের সেই ছোকরাটি হঠাৎ বলে উঠল, লোকটা মশাই নিজেকে এক্সপ্লেন করে গেল না। দুজন হেসে উঠল। কে একজন প্রশ্ন করল, পোস্টমর্টম ঠেকাতে পারবে তো ছেলেটা? তাহলে এখনই সৎকার করতে পারবে। ব্যানার্জিবাবু প্রতিধ্বনি তুললেন যেন। পোস্টমর্টেম? দত্ত বললেন, ঠেকাতে পারবে না, গলায় দড়ির ব্যাপার আছে না। সবাই চুপ করে রইল। সকলেই যেন মনে মনে বলল, ঠেকাতে পারবে না। পুলিশের মর্গের ডাক্তারের কাটাছেঁড়া বন্ধ করা যেতেও পারে। কিন্তু রাহা ছোকরা হাসতে হাসতে বলল, আমরা ছাড়বো কেন? পোস্টমর্টম কথা বলছি। বলে আবার হেসে উঠল শব্দ করে।